উফ, এবার বের কর তো হতচ্ছাড়া, চিড়ে যাচ্ছে তো। কতবার বলেছি একটু তেল দিয়ে নে। আমার তো বয়স হয়েছে নাকি, তোর মা দেখে ফেললে সমস্যা হবে। আরে তুমি চিন্তা করো না, আমি মাকেও ম্যানেজ করে নেব। দুপুরে ঘুম ভেঙেই দেখি পদীপিসি এসে হাজির বাড়িতে। মায়ের নাম ঋন্ময়ী, আর সন্তু কাকিমার নাম কেন সন্তু কাকিমা আমি জানি না। মা আমার বরাবরের লোভী। বয়স ৪৫ হলেও লোভ যেন চোখে মুখে লেগেই আছে। একটু অগোছালো করে শাড়ি পরে, তাও ঘরের কাজ করার সময় হাঁটু অবধি গুটিয়ে গুজে নেয়। বাড়ির আরেক অতিথি সন্তু কাকিমা, বেশ চালাক মহিলা, আসলে এখনও ইয়াং টাইপের। ছেলে মেয়ে হয়নি বলে কাকাও আমার বোকাশোকা। এমন সুন্দরী কাকিকে সুখী রাখতে পারে না, তেমনটাই আমার বিশ্বাস। পদীপিসি মায়েরই বয়সী। স্বামী বার্মায় সেনা ছাউনিতে ছিল, যুদ্ধে সেখানেই পরলোক গমন করে। তারপর এক মেয়ে নিয়েছিল মায়ানমারে। সে হবে ১৯৮৫-র কথা। এক মেয়ে স্থানীয় অবাঙালিকে বিয়ে করে বার্মার হয়ে গেছে আজীবন। ৩ কুলে কেউ নেই। পদীপিসি আমার খুব ভালো লাগে, তার দিকে তাকালে মন জুড়িয়ে যায়। পদীপিসিকে দেখে আনন্দ আমার কম হল না। একে তো বিধবা, আর ওপর আবার একটু স্বাস্থ্যবান। ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে মাস ৩ হলো বসে আছি বাড়িতে। মা কাকিমাদের কাছাকাছি থেকে আমার ওজন ৭৬ কেজি থেকে ওজন ৭২ কেজিতে দাঁড়িয়েছে। কিন্তু লক্ষ্য আমার সন্তু কাকিমার দিকে। গভীর জলের মাছ, চারা খায় কিন্তু বড়শি খায় না। তার ওপর পদীপিসি, এ যেন একের ভিতর দুই। কলের জল তোলা, কাপড় কাচা, এসব হর হামেশাই দেখি আমি। ঝুনু আমার ছোট বোন। রাগ হয় যখন ঝুনুকে নিয়ে দাবা খেলতে বসে সন্তু কাকিমা। ঝুনু আঁচল অগোছালো করলেই সন্তু কাকিমা দ্রুত ঠিক করে নেয়, তাই সন্তু কাকিমাকে ডাকবার সুযোগ হয় না। শেষে জেদ করে ৯০০ টাকা দিয়ে পেরিস্কোপ কিনে নিয়ে আসলাম। আমাদের পায়খানার দেয়ালের ওপরের টালিতে ফাঁকা আছে, সেখানে পেরিস্কোপ রাখলে পাশের বাথরুমে সবকিছু দেখা যায়। এ আমারই আবিষ্কার। কলম্বাস বেঁচে থাকলে আমার পায়ের ধুলো নিয়ে যেত আমার বাড়িতে এসে। গল্পের শুরু পদীপিসির বার্মা থেকে আনা একটা টিনের বাক্স নিয়ে। মার শুধু দিনরাত চিন্তা, অনেক টাকা আছে বুঝি সেই বাক্সে। সেই বাক্স এক মুহূর্তের জন্য হাতছাড়া করে না পদীপিসি। গরিব মধ্যবিত্ত পরিবার আমাদের। বাবা কর্পোরেশনের কেরানি, দিদিকে বিয়ে দিয়েই অর্থশূন্য। সংসারে তাই খিটিরমিটির লেগেই থাকত। তার উপর পদীপিসি মাথায় চেপে বসে বাবার চাপ বাড়িয়েই দিল। খুব চেষ্টা করছি ব্যাংক বা রেলে যদি একটা চাকরি লাগিয়ে দেয়া যায়। চাকরি তো মুখের কথা নয়। মাসে ২০০০ টাকা করে পদীপিসি বাবাকে দেবেন, তার খরচ বাবদ। কাকা প্রাইমারি কলেজে শিক্ষকতা করলেও মাইনে পান ৩ মাসে। করিমপুরে কোনো রেল যোগাযোগ নেই, যাতায়াত বাসে আর নৌকায়। জুবিলি থেকে খেয়াঘাট, আর খেয়াঘাট থেকে আরও ১ ঘণ্টার পথ। চক্রপুর স্টেশন এখন থেকে মাইল ৫। সেখান থেকে আজকাল চালু হয়েছে ম্যাজিক গাড়ি। ১২ জন বসে সে গাড়িতে। গ্রামের রাস্তায় লাফাতে লাফাতে যায় একদিক থেকে অন্যদিকে। উঠলেই ৫ টাকা ভাড়া। মোবাইলের টাওয়ার আসে গ্রামে ঠিক দুর্গাপূজার মতো, কালে ভদ্রে মাসে ২-১ দিন। তবু অ্যান্টেনা খাটিয়ে পাওয়া যায় যদি মোবাইলের সেট ভালো হয়। আমার কার্যকলাপ শুরু হলো তখনই যখন একাধারে পদীপিসি আর সন্তু কাকিমা জ্বরে কাবু। বর্ষার এই সময় রোগ যারা চেপে বসে। পদীপিসির জ্বর হলেও সন্তু কাকিমা পড়লেন নিউমোনিয়াতে। বন্ধুরা, এইসব গল্পে তেল মালিশের অনেক গল্প আছে, কিন্তু আমারটা তাদের সাথে মিল খায় না। কারণ মা কোনোদিন আমাকে বলবে না সন্তু কাকিমাকে তেল মালিশ করে দিতে। আমি ওষুধপালা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলাম, কেননা ছেলে বলতে বাড়িতে আমি একা আছি। বুকে সর্দি জমে পদীপিসির যায় যায় অবস্থা। মা সন্তু কাকিমাকে আর পদীপিসিকে যত্ন আত্তি করতে লাগল। আমার ভার পড়ল শুধু খাবার খাওয়ানোর। পদীপিসিকে বাড়লি আর সন্তু কাকিমাকে মাছের স্যুপ। তারই সুবাদে আমার মনের আকাঙ্ক্ষিত সব চিন্তা উঠল নানান অভিজ্ঞতায়। মা খেচিয়ে উঠল, কখন থেকে বলছি মাছের স্যুপ গরম না খেলে ওর গলা দিয়ে নামবে না। বড় ঘরের মেয়ে, দেখিস যত্ন করে খাওয়াস, না হলে ঠাকুরপো আবার মুখ বেঁকাবে। মাথা নাড়িয়ে মাকে বললাম, উফ, তোমরা আমাকে দিয়ে এত খাটাও। আমায় শুনিয়েই মা বলল, ওহ, তোর গোতর নড়ে না, সকাল থেকে মুখের রক্ত উঠে গেল আমার, সেটা তুই দেখতে পাচ্ছিস নে? দীপক সামন্ত কি আমার জন্যে কেনা বান্দি রেখে গেছে? ওই দেখো, ওদিকে পিসির বাল্লি না উবলে যায়, যাও বাবা যা। গরম স্যুপ হাতে নিয়ে বললাম, কই চামচ দিলে না, খাওয়াবো কি করে? মা বলল, টেবিলে রেখে এসেছি। সন্তু কাকিমার ঘরে ঢুকলাম।
ঘরে ঢুকলেই সন্তু কাকিমার সুগন্ধে মন ভালো হয়ে গেল। ঘরে ঢুকে দেখি চিত হয়ে পড়ে আছে সন্তু কাকিমা। চেয়ে আছে, কিন্তু এতটাই দুর্বল যে সে চাওয়ায় প্রতিক্রিয়া নেই। রোজ মাছের স্যুপ খাওয়াতে হবে 1 মাস। জ্বর চলে গেলেও একই অবস্থা প্রদীপিসি আর সন্তু কাকিমার, যদিও সন্তু কাকিমার এখনও গায়ে 101 জ্বর। সন্তু কাকিমার মাথার কাছে দাঁড়িয়ে বললাম, আরে কই, ওঠো ওঠো ওঠো। নড়বার যার ক্ষমতা নেই সে উঠবে কি করে? সামান্য সাপোর্ট দিয়ে ঠেলে তুললাম বিছানা থেকে। এই সুযোগে কিছু একটা করে বসলাম আর বললাম, নাও আমি চামচে করে দিচ্ছি, পটাপট স্যুপ খেয়ে নাও। কানে কানে বললাম, প্রদীপিসি লাইনে দাঁড়িয়ে। একটু হাসবার চেষ্টা করল সন্তু কাকিমা। খাওয়ানোর ছলে ইচ্ছা করে স্যুপ জামায় ফেলতাম, যাতে মোছার সুযোগ পায়। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? পেতামও সে সুযোগ, সময় বিশেষে। যেদিন সুযোগ হতো না সেদিন চেষ্টা করতাম প্রদীপিসির ওপর আমার যত সব জাদু তন্ত্র মন্ত্র। বেশ চলছিল, কারোরই ঠিক হবার নাম নেই। আসলে বাবার সে সামর্থ্য ছিল না যে দামি ডাক্তার, দামি ওষুধ কিনে দুজনের সেবা করবেন। আর আমার কাকুর মাথাও তো প্রখর নয়, ধর্মভীরু মানুষটা পূজা পাঠ করেই কাটিয়ে দিছিল দিন। আমিও দুজনের সাথে ছলে বলে কৌশলে সেবা করতাম। অসুস্থ হয়ে থাকলে কোনো মানুষের সাথে সত্যি দুষ্টুমি করা যায় না। যারা করে তারা অপরাধী, মনোবিকারের লোক। আমি পারছিলাম না। আমাদেরই পুরনো ডাক্তার এসে দেখলেন দুজনকে। খুব সামান্য উন্নতি ঠাকুরজি, আজ 7 দিন হলো, আর 2 দিন দেখুন, না হলে কিন্তু দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হবে। আচ্ছা ঠাকুরজি, আজ পারলে দুজনের বিছানা পাল্টে দুজনকে স্নান করিয়ে দিন দেখি। মানে গা কম্পেশ করে ভালো করে মাথা ধুয়ে দেবেন। এই পটল, এসব তো তুমিও পারো, মাকে এত খাটানোর মানে হয়? বাড়ির বিপদের সময় এসব তো তোমারই দেখে রাখা উচিত। শোনো, ঠান্ডা জলে মাথা ধোয়াবে আর গরম জলে গা কম্পেশ করবে, বুঝলে? মনে আছে তোমার পায়ে স্টিচ পরার সময় আমি যেন পা কম্পেশ করে দিয়েছিলাম শরীর টেনে টেনে? সেরকম। দেখবে বিকেলেই জ্বর নেমে গেছে, আর না হলে আমি হাসপাতালে রেফার করব। জ্বর মাথায় উঠে গেলে বিপদ হয়ে যাবে। বৌঠান, আজ আসি কেমন? ওষুধ যেমন চলছে সেরকমই চলুক। সিপ্রোফ্লক্সিনটা না দিলেও চলবে, 6 দিন খাওয়ানো হয়ে গেছে। পরামর্শ দিয়ে ডাক্তার চলে গেল। দিবাকর ডাক্তারে মুলুকের ভরসা। সময় নেই, কিন্তু রোগ ভালো করে। কেউ পয়সা দিতে চায় না গ্রামে, কারণ ডাক্তারকে পয়সা দেয়া মানে সেই পয়সা জলে গেল। আমি ফ্যাল করে চেয়ে থাকলাম রাস্তার দিকে। হে প্রভু পরমেশ্বর, শেষে তোমার দয়া হলো। সন্তু কাকিমাকে যে স্নান করাতে হবে ভাবলেই তেমন যেন লাগছে। অবশ্য মা যদি অনুমতি দেয়। রান্না করছিল মা, ঝুনুকে কোলে নিয়ে গলমন্দ করছে আর বলছে, আমার হলো যত জ্বালা, তো বড় সংসার, কোলের বাচ্চা, কি করে সব সামলাই? কর্তাদের ফুর্তি দেখলে বাঁচি না। 2 দিন না হয় অফিস বন্ধ দিয়ে ঘরে থাকো বাবা, রোগ জ্বর বেঁধেছে না, তাদের রোজ অফিস যাওয়া চাই। আসুক, সব বোঝাবো ভালো করে। কইরে পটলা, তুই কি মুখ দিয়ে মাছি মারছিস? ঝুনুকে নিয়ে জানাকুল থেকে আমায় রান্না করতে হবে তো। আর দিবাকর ডাক্তার যা বলল, আমি বাপু এত খাটতে পারবো না। আমি তৈরি ছিলাম, কিন্তু গম্ভীর করে বললাম, এসব কাজ কি ছেলেদের? আমি পারবো না। মা বলল, ও মা, এতে ছেলে মেয়ের কি আছে? বলি, আমি মরে গেলে কি আমায় চিতায় তুলবি না? ও পাড়ার কাওড়ার ঘরের মেয়ে নিয়ে এসে বলবি মাকে চিতায় তুলে দে? মাথা আমার এমনি খারাপ পটলা, যা বলছি কর। কাজ বললেই মুখ বেজার। পরম অনিচ্ছায় বেজার মুখ নিয়ে গেলাম রান্নাঘরে। ঝুনু খুঁটে খুঁটে বাতাবি লেবু লাল করে দিয়েছে। মুখ দিয়ে এখন কামড়ায় বাতাবি লেবুর বোটা। অল্প বয়স, সে তো বোঝে না। ঝুনুকে তুলতে গিয়ে বাতাবি লেবুর দিকে চোখ পড়ল। এতক্ষণ ধরে কামড়ানোর কারণে লালা লেগে আছে। ঝুনুকে তুলে নিলেও বাতাবি লেবু ওভাবেই পড়ে আছে। শ্রোতা বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও, তাহলে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। আমি কিছুক্ষণ দেখে ঝুনুকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। নিচে গিয়ে আবার রান্নাঘরে গেলাম। মা একটা টিনের বালতিতে 8 বালতি গরম জল দিয়ে গেল। নে, একবার কাকিমাকে কম্প্রেস করে দে, পদির জলটা পরে দিচ্ছি। হাত, পায়ের গোড়ালি, পেট আর গলা ভালো করে ধুয়ে দিস, 6 দিন ধরে শুয়ে আছে। আমি মনে মনে বললাম,
পারলে অনেক কিছুই করা যাবে। তোয়ালে নিয়ে বললাম, ঠিক আছে। বেশি কথা বাড়িয়ে বিব্রত হওয়ার কোনো মানেই হয় না। সন্তু কাকিমার খাটের সামনে গরম জল নিয়ে রাখলাম, যাতে সুবিধা হয়। দেখলাম ঘুমোচ্ছে, হালকা জ্বর গায়ে। কি গো, না ওঠো, আমি গাটা গরম জলে কম্প্রেস করে দিই। ডাক্তার বলেছে না হলে জ্বর কমবে না। চোখ খুলো সন্তু কাকিমা। জড়ানো গলায় বলল, তোর মা কোথায়? আমি বললাম, মার সময় নেই, রান্না করছে, ঝুনুকে দেখতে হচ্ছে, মা পারবে না, তাই আমি এসেছি। কাকিমা বলল, দে, আমি নিজেই করে নিচ্ছি। কাকি খুব শেয়ানা, আমিও নাছোড় বান্দা। মনে মনে ভাবলাম, তোমার উঠবার ক্ষমতা নেই। তবুও কোনো রকমে উঠলেন বিছানা থেকে। দুপা নামিয়ে কাপড়টা একটু ঠিক করে আঁচল ঠেকে উঠে দাঁড়াতে গিয়ে দুর্বলতায় তাল খেয়ে মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল। যদিও আমি পিছনে দাঁড়িয়েছিলাম। কোনো রকমে হাত ধরে মাছিরে দিলাম। একটু বকুনির সুরে বললাম, শোনো, ঠিক হয়ে গেলে যা ইচ্ছা করো, যতদিন ঠিক না হচ্ছ যা বলছি করে যাও, বুঝলে? আমাকে প্রদীপিসিকেও স্নান করতে হবে। মনে মনে বুঝে গেলেন যে আমার সাহায্য ছাড়া গা কম্প্রেস করা তার দ্বারা হবে না। দুর্বলতায় মাথা টাল খাচ্ছে। আমিও বললাম, তুমি বসো তো চুপ করে, আমায় আমার কাজ করতে দাও, না হলে মাকে বলবো তুমি করতে দিচ্ছ না। কাকিমা খাঁচায় হাত দিয়ে ধরে বসে কোকাতে লাগলো দুর্বলতায়। তোয়ালে গরম জলে ভিজিয়ে প্রথমে পা দুটো ভালো করে কম্প্রেস করলাম। বললাম, এই যে হাঁটু অবধি ফ্রি গুটিয়ে নাও দেখি। কাকিমাও যেন বাধ্য মেয়ের মতো শাড়ি গুটিয়ে নিল। তোয়ালের গরম ভাপের জন্য আরাম লাগছিল কাকিমার। কাকিমার পা দেখে খুব ভালো লাগলো, একদম মসৃণ পা। খেয়াল দুহাত দিয়ে শাড়ি চেপে রেখেছে কাকিমা। যাই হোক, তবুও সুযোগ আসবে, আমিও ছাড়ব না আজ। বেশি কিছু বললে মাকে ডাকব। বলতে না বলতেই মা এসে হাজির। আমিও সুযোগ বুঝে বললাম, দেখো না মা, কাকিমা ভালো করে সেবা করতে দিচ্ছে না। মা রাগের মাথায় কয়েকটা কথা শুনিয়ে দিল। অমনি কাকিকা একটু ইতস্তত হয়ে বলল, যা করার কর। আমি তোয়ালে ভালোভাবে গরম পানিতে ধুয়ে কাকিমার হাত পা মুছে দিলাম। মাঝে মাঝে গাছের কাতবেলটাও চোখে বাজছিল। ইস, কি সুন্দর আর টাটকা দেখতে হয়েছে। যেভাবেই হোক এটা আমার চাই চাই। একটু পর আমি মাকে ডাকে বললাম, আমি স্নান করতে যাচ্ছি। এই বলে চলে গেলাম কলঘরে। কিছুক্ষণ টানাটানি করে স্নান সেরে বেরিয়ে এলাম। মা বলল, বাবা, একবার দেখে আয় না ঝুনু উঠে পড়ল কিনা। তারপর প্রদীপিসিকে স্নান করিয়ে তুই দুপুরের খাবার খেয়ে নে। ওদের খাওয়ালেই তোকে খেবে দেব। ততক্ষণে আমি ঠাকুর সেবা দিয়ে নেব ততক্ষণ। দেখে আসলাম ঝুনু তখন ঘুমাচ্ছে উপরের ঘরে। নিচের দুটো ঘর কাকিমাদের, আমাদের উপরের দুটো ঘর। কিন্তু একটু আওয়াজ করলে উঠে পড়বে। মাকে বললাম, ঝুনু ঘুমাচ্ছে, কিন্তু উঠে যাবার সময় হয়ে এসছে। মা বলল, ঠিক আছে, যা তুই প্রদীপিসিকে দেখ গিয়ে। আমি দুজনের ঘরে খাবার দিয়ে দেব ঠাকুর সেবা দিয়ে। আমার আনন্দে যেন আত্মহারা হবার দশা। প্রদীপিসি বড়ই বাধ্য টাইপের, অন্তত সন্তু কাকিমার মতন গায়। আসলে রাগ ঢাক নেই, যখন যা করতে বলা হয় তখন বিনা দ্বিধায় সেটাই করে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কোনো কিছু না ভেবেই ভুলে গেলাম প্রদীপিসির ঘরে। মার কথা মনে পড়ল। প্রদীপিসির বর্মি বাক্স খুলে দেখতে হবে কি আছে। ভালো করে দেখলাম প্রদীপিসিকে, এক্কেবারে ঘুমিয়ে আছে। চুপি সারে গিয়ে বর্মি বাক্সের কাছে গেলাম। রান্নাঘরের পাশেই প্রদীপিসির একটা আলাদা ঘর, সেটা আমাদের ঘরের সাথে নয়। প্রদীপিসি সেখানেই ঘুমায়। বাবা একটু মেরামত করে দিয়েছে। ঘর বিশেষ সুবিধার নয়, তবে প্রদীপিসি তাতেই বেশি স্বাচ্ছন্দ্য, একা থাকতেই বেশি ভালোবাসে। লজ্জা করে মিথ্যে বলবো না, প্রদীপিসি আসার পর থেকে আমার মন আবার ভাগ হয়ে গিয়েছিল প্রদীপিসি আর সন্তু কাকিমার ওপর। আজ প্রদীপিসির পালা। তার আগে খুললাম প্রদীপিসির বর্মি বাক্স। এখনও কেউ ওই বাক্সে হাত দেবার সাহস পর্যন্ত পাইনি। খুলে দেখি ভিতরে কিছুই নেই, জামা কাপড় ছাড়া। কিন্তু ওটা কি? আর একটা গয়নার বাক্স। সেটা একটা বেশ ভারী মাপের পিতলের তালা দিয়ে বন্ধ রাখা। রূপোর হুকো পিসে মশাইয়ের হবে। আর কিছু টাকা ভরা একটা মান্ধাতা আমলের টাকার থলে। নোটগুলো চলে না, খাতার ডিস্তের মতো বড় বড় 100 টাকার কালো নোট। তেমন কিছু দেখতে না পেয়ে বক্সটা বন্ধ করে এগিয়ে আসলাম প্রদীপিসির দিকে। ও পিসির ডিসি, আরে উঠে পড়ো। ডাক্তার বলল গা হাত পা কম্প্রেস না করলে শরীর আরও খারাপ করবে, এরপর হাসপাতালে যেতে হবে। চোখ চেয়ে দেখল আর বলল, বাবা, আমার দম নেই, তুই যা করবার করে দে না সোনা। কথাটা শুনে খুব ভালো লাগলো। আমি বললাম, বেশ, তুমি ঘুমাও, আমি যা করার করে দিচ্ছি। মা তোমার ঘরে শাড়ি জামা কাপড় রেডি করে গেছে, আমি মাথা ধুয়ে দিলে তুমি পরে নিও, কেমন? আমার কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়ল প্রদীপিসি।
আমি গরম পানিতে তোয়ালে দিয়ে কম্প্রেস করে দিলাম। পিসির শাড়ি অগোছালো হয়ে আছে, সাথে ব্লাউজের কিছু বোতামও কেমন যেন হয়ে আছে। আমি আর চোখে পিসিকে দেখছিলাম আর সেবা করছিলাম। মনে হয় পিসির একটু ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও, তাহলে কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। আমার সেবা করা দেখে বলল, অনেকদিন পর একটু ভালো লাগছে রে পটোলা। সেই যে কবে বিধবা হয়েছি তারপর থেকে একা পড়ে আছি। তুই ভালো করে তেল মাখিয়ে নে, না হলে খসখসা ভাবটা যাবে না। পিসির কথা মতো আমি ঠিক সেভাবেই সেবা যত্ন করলাম। মিনিট 20 পর স্বাভাবিক হলাম মা এসে পড়ল বলে। যাওয়ার সময় বললাম, পিসি রোজ আসবো এখানে, তবে একটা কাজ করে দিতে হবে। পিসি লজ্জায় আঁচলের ঘোমটা কেটে বলল, যা, দুষ্টু ছেলে কোথাকার। আমি বললাম, দুষ্টু? হ্যাঁ, তাই তো দেখলাম। তুমি আর চোখে দেখছিলে পুরোটা গেছে কিনা। পিসি লজ্জা পেয়ে বলল, চুপ কর ছোকরা, এখন বল কি সাহায্য করতে হবে। আমি বললাম, শোনো না, কিছু জোগাড় লাগলো, সন্তু কাকিমাকে যদি ম্যানেজ করে দেয়া যায় তাহলে ভালোই হতো। পিসি বলল, সে আমি তোর ছোকছোকানি দেখেই বুঝেছি, দাঁড়া তোর বাবা আসুক। আমি বললাম, ওরকম করছো কেন? মা আসবে বলে না তাড়াতাড়ি করতে হলো। পিসি বলল, এই যা তো। আমি বললাম, দেখো যাচ্ছি, তুমি বুদ্ধি বার করো। এমন সময় মা চেঁচালো। আমি বললাম, এই তো আসছি, তুমি দুজনকে খাবার দাও, আমি খাইয়ে নিজে খাবো। আমি দৌড়ে গেলাম মায়ের কাছে। যেতেই জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, কি দেখলি বাক্সে? আমি চোখ বড় বড় করে বললাম, অনেক কিছু। কি কি দেখলি? আমার দিকে তাকিয়ে তাকিয়ে লোক যেন গরম মোমের মতো গলে পড়ছে চোখ থেকে। বাড়িয়ে বললাম, সোনা দানা আরো কত কি, অনেক টাকা মা। মা বলল, তাহলে এখন থেকে খাতির করা শুরু করি, কি বল? মার চোখে শুধু অনেক টাকা, অনেক টাকা। আমি বললাম, শোনো, পদিপিসিকে কি করে খুশি করতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও। মা যেন আগ্রহ নিয়ে আমায় মাথায় হাত বুলিয়ে বলল, পারবি বাবা, পারবি, আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে না রে। আমিও বাড়িয়ে বললাম, হ্যাঁ, বাক্স ভর্তি টাকা। আমায় আদর করতে করতে মা বলল, নে বাবা নে, আজ থেকেই লেগে পড়। আমি রোজ সন্দেশ খাওয়াবো পদিকে। এখন যা সন্তুকে খাইয়ে দিয়ায়। আমিও গদগদ হয়ে চলে গেলাম সন্তু কাকিমার ঘরে। দেখি শুয়ে আছে। শাড়ি, সায়া, ব্লাউজ পরলেও অসুস্থ মানুষ ঠিকমতো পরতে পারেনি। মনে হচ্ছে একটু ভালো লাগছে। তাকিয়ে বললাম, কি এখন কেমন? নাও খেয়ে নাও, না হলে তোমার স্যুপ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য রকমভাবে দুজনের যেন ঠিক হতে শুরু করেছে। পদিপিসি প্রায় বিছানা থেকে উঠে বসেছে। যদিও সন্তু কাকিমা এখনও উঠতে পারেনি, কিন্তু চোখ মুখ আগের চেয়ে অনেক পরিষ্কার। সন্তু কাকিমাকে খাবার খাইয়ে মায়ের কাছে গেলাম। একটা বুদ্ধি দিয়ে বললাম, শোনো, চুপি চুপি একটা কথা বলি। মা স্বাভাবিক তীক্ষ্ণ সুরে বলল, বেলা দুপুরে আবার আধিক্ষেতা কেন? আমিও কায়দা করে মাকে বললাম, ইশারা করে পদিপিসি শুনতে পাবে। মাও এগিয়ে আসলো। আমি চাল চেলে দিলাম। পদিপিসি বিধবা তো। আমার মনে হয় পদিপিসি কারো সঙ্গ যায়। মা জিজ্ঞাসা করল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি কি আগের মতো ছোট আছি? আমায় ইশারা করে একটু ওই রকম, মানে ছেলে মেয়ের যেমনটা হয়। তুমি চাইলে দেখাতে পারি আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। মা বলল, আর যদি সত্যি না হয়? আমি বললাম, তোমার টাকার দরকার না দরকার নেই। মায়ের মুখ বদলে গেল। বেশ, আজ দেখব, যদি তুই মিথ্যে বলিস তাহলে আজ তোর এবারের শেষ দিন। আমি বললাম, যখন পদিপিসির ঘরে যাব কম্পোজ করাতে, তখন ওপাশের জানলা দিয়ে দেখো, সব দেখতে পারবে। মা বলল, ইসমা গো, আমার মরণ হয় না, তুই নিজের পিসির সাথে? আমি বললাম, তোমার পদিপিসির সম্পত্তি চাই নাকি না তাই বলো না। মা বলল, তোর বাবা যদি জানতে পারে না, সেদিন তোর শেষ দিন হবে। হে ভগবান, এ কি অনাচার! একটু পর মা জল গরম করে দিল। আমিও মাকে ফিসফিস করে বললাম, 15 মিনিট পরে জানলা দিয়ে দেখো, বুঝতে পারবে। মাও যেন নিষিদ্ধ দৃষ্টি দিয়ে আমার চোখের ভিতরে তাকিয়ে আমায় মেপে নিল। মাকে যখন আমার নাটকে জড়িয়ে ফেলেছি, সন্তু কাকিমাকেও কোনো রকমে ঢুকিয়ে ফেলা যাবে। সোজা গেলাম পদিপিসির ঘরে। কোনো কথা না বাড়িয়ে সেবা করতে শুরু করলাম। পিসি একটু বিরক্ত হয়ে বাধা দেবার চেষ্টা করলেও আমি পদিপিসিকে রাজি করালাম। এখন সব ঠিক আছে, আমার কথার সাথে তাল মিলাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও তাহলে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কিছুক্ষণ বাদেই দেখি মা জানলার পাশে এসে হাজির। এদিকে পিসি চোখ বুজে আছে, ঠিক যেমনটা আনন্দে থাকলে হয়। আমি পিসির বোঝা চোখের সুযোগ নিয়ে মাকে ভিতরে আসতে বললাম, যাতে হাতে নাতে যাতে ধরতে পারে। মার আসতে যতটুকু সময় লাগবে ততটুকুই আমার স্বাধীনতা। ক্যাচক্যাচ করে দরজা খুলে মা ঢুকল। মাকে দেখে ধরফরিয়ে উঠল প্রদীপিসি। কোনো রকমে আড়াল করল। মার দিকে তাকিয়েই অভিযোগ করতে শুরু করল, এই দেখ, তোর ছেলে রোজ আমাকে বিরক্ত করে। মানা করেছি, বলেছি তোর বাবাকে বলে দেব আজ। আমি ওর শক্তির সাথে পারিনি। মা হতভম্ব হয়ে কি বলবে, তোতলিয়ে বলল, না বদি, আমি কিছু মনে করিনি। হ্যাঁ হ্যাঁ, কি মনে করব, আমি যাই, ঝুনুর উঠবার সময় হয়ে গেল। মা যাবার আগে জাদুর লাঠির দিকে একবার তাকালো। আমি বুঝে গেছি মায়ের পছন্দ হয়েছে। এদিকে পিসি বলছে, ওরে যাসনি, শোন, তোর ছেলেকে কিছু বললি না? আমি তো তোদের কারো সামনে যেতে পারবো না লাজে। মা দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলল, বলা বলির কি আছে, আমি কিছু মনে করিনি। আমি ইশারা করলাম প্রদীপিসিকে। প্রদীপিসি কপালে হাত ঠেকিয়ে বলল, এ কি দুষ্টু ছেলে রে বাবা, তোর তলে তলে এত বুদ্ধি। রান্নাঘর থেকে মা চেঁচালো, বাবা পটলা, সন্তু কাকিমাকে দেখে তুই স্নান করে নে বাবা, না হলে দেরি হয়ে যাবে কালকের মতো। আমি প্রদীপিসির দিকে তাকিয়ে বললাম, কি গো, পারবে করে নিতে? মুখ ভেঙিয়ে প্রদীপিসি দমল, যা, হাত ছাড়া আমার সামনে থেকে। এরপর কি হলো আর কিভাবে সন্তু কাকিমাকে কৌশলে রাজি করালাম তা তোমাদের আগামী পর্বে শোনাব।